মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র থাকছে আওয়ামী গুম, খুন, গণহত্যা, দুর্নীতিরও উল্লেখ। এখনো পলাতক গণহত্যার নির্দেশদাতারা, নিরপরাধীকে যুক্ত করে মামলা বাণিজ্যের অভিযোগ, হত্যায় জড়িত পুলিশ দিয়ে তদন্ত না করার আহ্বান। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে খুলতে পারে নতুন শ্রমবাজার, আসিয়ানের সদস্য প্রাপ্তিতে সমর্থন আদায় সহ ৬টি সমঝোতার আশা। মৌলভীবাজারে চা শ্রমিকদের আর্থিক সহায়তার অনিয়ম, খাদ্য সহায়তার পরিবর্তে নগদ অর্থ থেকে বঞ্চিত প্রকৃত অসহায়রা। এবং সীমান্ত হত্যায় বিএসএফ এর কৌশল পরিবর্তন, গুলির পরিবর্তে পাশবিক নির্যাতনে হত্যার অভিযোগ, অধরা চোরা কারবারিরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমের রাত্রি। অসহযোগ আন্দোলন আর স্বৈরাচারী সরকার কবে পালাবে তা ঠিক হয়েছিল আজকের দিনেই। দেশজুড়ে অসহযোগ আন্দোলনে বন্ধ ছিল দোকানপাট ও যান চলাচল। পুলিশের পাশাপাশি নামে আওয়ামী বাহিনীও। চারদিকে নিহত পরিবারগুলোর রাহাজারি যেন সেদিন কাঁপিয়ে দিয়েছিল ক্ষমতার মসনদ। কারফিউ, শোক, প্রতিবাদ আর প্রতিরোধের স্মৃতির খবর জানাচ্ছেন শাহাদাত অফরো। রাজপথে থাকবো, রাজপথে আমাদের ঠিকানা। গেটের মোড়ে অনেক খারাপভাবে গুলি করতেছে, স্নাইপার দিয়ে গুলি করতেছে। এটা কি কোনো শাসক করতে পারে? কারফিউ, গুলি, রক্তে রাঙা আরো একটি দিন। তবু রাস্তায় ছাত্র জনতা, চলছে অসহযোগ আন্দোলন, বন্ধ দোকানপাট, যান চলাচল। তীব্র ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাজধানী থেকে মফস্বল, সর্বত্রই এক দাবির প্রতিধ্বনি। তখনও জুলাই শেষ হয়নি। ৩৫ জুলাই একজন মরে, সেই স্বরে আর কেউ সরে না বলা পুলিশের মনেও ভয়। তাই এই দিন অস্ত্র হাতে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেমেছিল আওয়ামী সন্ত্রাসীরা। ঢাকার বেশ কিছু রাস্তার উপর ফেলে রাখা হয় লাশ। সন্ধ্যা ৬টা থেকে রাজধানী সহ সব বিভাগীয় শহরে জারি করা হয় কারফিউ। একই সাথে সরকার আগামী ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হলো, যেখানে হচ্ছে সর্বস্তরের সর্বশ্রেণীর জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে সাড়া দিয়েছিল। যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ছাত্ররা হলের তালা ভেঙে দখল নেয় হলগুলো। লং মার্চ টু ঢাকার যেই প্রোগ্রামটা আমরা দিয়েছি, সেটা ৬ তারিখে সফল নাও হতে পারে। একটা দিন হাসিনার হাতে সময় আছে ৫ তারিখ। এই ৫ তারিখের মধ্যে সে ঢাকার সকল পথ অবরুদ্ধ করে এবং দেখা যাচ্ছে তার অনুগত যে সেনা অফিসাররা আছে
তাদেরকে ঢাকায় এনে সে কিন্তু একটা ভিন্ন একটা পরিস্থিতি তৈরি করতে পারে। কেননা আমরা এটা এগিয়ে আনি। শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে, এটা কিন্তু ওই যে জুলাইয়ের মধ্য জুলাই যখন 9 দফা দাবি দেওয়া হচ্ছে তখন থেকে ছাত্রদের পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু তারা সেটা একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা করে 6 তারিখ নয় আগামী 5ই আগস্ট পালিত হবে মার্চ টু ঢাকা। যেভাবে আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ গাজীপুর থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে ঢাকায় নিয়ে আসছে, তো আমরা যদি 6 তারিখে লং মার্চ করতে যাই তাহলে তো ঢাকায় আমরা ঢুকতেও পারবো না। আমি একটা ভিডিও বার্তা দিয়ে প্রথম ঘোষণা করি যে 6 তারিখের লং মার্চটাকে আমরা 5 তারিখে নিয়ে আসছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই ঘোষণা করা হয়েছিল 1 দফার। এর পরবর্তী দিন 35 জুলাই যেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেটিও এখান থেকেই। তবে 35 জুলাই ঠিক হয়েছিল আসলে কবে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে। মার্চ টু ঢাকার কি হবে পরিণতি তা দেখতে অপেক্ষায় 35 জুলাই। এরপর লাখো মানুষ নেমে এলো রাজপথে। আবারও একবার বুলেট বোমার কাছে মাথা নোয়ায়নি বাংলাদেশ। শাহাদাত অভ্র, এখন ঢাকা। গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। মানিক মিয়া এভিনিউয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটের বর্ণনা থাকবে জুলাই ঘোষণাপত্রে। আর থাকবে আওয়ামী শাসনামলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের উল্লেখ। পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচার সহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের। আর জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছরের শেষ দিন 31 ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সকল পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার। তবে থমকে যায় এর অগ্রগতি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে গত 8ই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে এনসিপি, জামাত সহ কয়েকটি দলের নেতাকর্মীরা। এর একদিন পর জানানো হয় 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এই সময়সীমাও শেষ হয় গত 1 জুলাই। তবে জুলাইয়ের মাঝামাঝিতে মতামতের জন্য বিএনপি, জামাত এবং এনসিপির কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠায় সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন 5ই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা, শোষণ, নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ থাকছে। পরবর্তীতে 1975 সালে একদলীয় বাকশাল কায়েমের বিষয়টিও উল্লেখ থাকছে। সেই সাথে সিপাহী জনতার বিপ্লবে বাকশালের অবসান কিভাবে হয়েছিল সেটিও থাকছে জুলাই ঘোষণাপত্রে। 80-র দশকে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম ও 90-এর গণ অভ্যুত্থানকেও যুক্ত করা হয়েছে। 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্রে যুক্ত থাকছে আওয়ামী লীগ শাসনামলের সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়ম। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট আখ্যা দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার সেই ভোটের মাধ্যমে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছিল। শেখ হাসিনা সরকারের শাসনামলে বিরোধী মত, জনগণকে চরম নির্যাতন, নিপীড়ন, সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের বিষয়গুলো যুক্ত থাকছে ঘোষণাপত্রে। এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট, আগামীতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার, আওয়ামী লীগ আমলের সকল গুম, খুন, দুর্নীতির বিচার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার উদ্যোগের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায়। সবশেষ দফায় বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র 2024 সালের 5ই আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে।
হাসিব বিল্লাহ, এখন ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় বিচারিক আদালতে চলমান শতাধিক মামলা। এখন পর্যন্ত আওয়ামী লীগের ১১০ জনের বেশি মন্ত্রী, এমপি, আমলা ও নেতাকর্মী গ্রেপ্তার হলেও পলাতক প্রকৃত নির্দেশদাতারা। এদিকে অভ্যুত্থানের ১ বছর হলেও মামলাগুলোর তদন্ত চলছে ধীর গতিতে। হত্যায় জড়িত পুলিশ সদস্য দিয়েই তদন্ত করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলছেন ছাত্র নেতারা। তবে বিশেষ টাস্কফোর্স গঠন করে এসব মামলা পরিচালনা করার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। আর জানাচ্ছেন রাব্বি হোসেন। দুই ২০২৪-৫ই আগস্ট দুপুরবেলা বছরের পর বছর নিষ্পেষিত মজলুম জনতার স্রোত গণভবনের প্রাচীরের দিকে এগিয়ে গেলে বালির বাঁধের মতো ধসে পড়ে ১৫.৫ বছরের বেশি একচ্ছত্র শাসন করা শেখ হাসিনার মসনদ। ঘটে যায় রক্তাক্ত এক গণঅভ্যুত্থান। অভ্যুত্থানের পর ১৫০০-এর বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় ও আদালতের দ্বারস্থ হন শত শত শহীদের পরিবার। তাদের চোখে মুখে ছিল কেবলই বিচার পাবার আকুতি। যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই। একে একে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের নামে সারা দেশে প্রায় ১,০০০-এর বেশি মামলা হয়েছে, যার মধ্যে প্রায় ৬০০-র বেশি হত্যা মামলা। মামলাগুলোতে এখন পর্যন্ত পুলিশের প্রায় ১,০০০ সদস্যকে আসামি করা হয়েছে, যার মধ্যে অন্তত ৫ জন সাবেক আইজিপি, সাবেক অতিরিক্ত কমিশনার ৪১ জন, সাবেক ও বর্তমান ডিআইজি ২৪ জন, সাবেক ও বর্তমান এসপি ৬২ জনের নাম পাওয়া যায়। বাকিরা পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবল। রক্তাক্ত অভ্যুত্থানে শহীদ হওয়া শত শত পরিবারের চোখে এখনও জুলাইয়ের দগ্ধ স্মৃতি। প্রিয়জনের জীবনের বিনিময়ে এখন তারা শুধুই বিচার চান। কিন্তু জুলাই আগস্টের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিচার পাওয়া নিয়ে হতাশ অনেকেই। ৫ই আগস্টের পর গ্রেপ্তার হন সাবেক ২ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও আবদুল্লাহিল কাফি সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তা। ঢাকার মামলাগুলোতে সবচেয়ে বেশি নাম এসেছে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার ও ইকবাল হোসেনের নাম, যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন বাহিনীকে যদি সে প্রেসার ক্রিয়েট করতো যে না এই হত্যার বিচার আগে করা লাগবে, তাহলে কিন্তু তারা হয়তোবা ২-১ জনের মামলা নিয়ে অবশ্যই কাজ করতে এবং সাজাও হয়তো ২-১ জনের। আমরা কি দেখি, যে কয়জনকে ধরছে, যে কয়জনের আওয়ামী লীগের কর্মকর্তাকে ধরছে, তারা কি করে? তাদের চেহারা দেখলে কি বোঝা যায় তারা কোনো নির্যাতনে আছে বা রিমান্ডে আছে? এছাড়া প্রায় ৭০% মামলার প্রধান আসামি ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের প্রায় ১১০ জনের বেশি সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, যাদের মধ্যে রয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ একসময়ের আওয়ামী প্রভাবশালীরা। রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, রয়েছেন সাবেক একাধিক আমলা ও নির্বাচন কমিশনাররাও। তবে জুলাই গণহত্যায় সরাসরি নির্দেশদাতা ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম মামলায় যুক্ত করা হয়েছে অধিকাংশই গ্রেপ্তার হয়নি। এ নিয়ে খুব জুলাই শহীদ স্বজনদের। খোঁজাখুঁজির পরে আমার ছেলের উপরে ৮-১০টা লাশ ছিল, এই লাশ সরাইয়া আমি লাশ চিহ্নিত করে বাড়ি করছি। আমি চাই ডক্টর থাকতে আমাদের মামলার আমাদের একটা সুরাহা সে যায়। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারি শেখ হাসিনা আমাদেরকে থ্রেট দিচ্ছে, ওবায়দুল কাদের থ্রেট দিচ্ছে, আসাদুজ্জামান কামাল থ্রেট দিচ্ছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি তাহলে যেই পরিস্থিতি তৈরি হবে, আগামীতে ২৪-এ ২০০০ শহীদ হয়েছে, আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে আসে, আমরা মনে করি তারা সেটা ২ লাখে রূপান্তরিত করবে। অথচ এদিকে বিচার শুরুর আগেই জুলাই আগস্টের ঘটনায় দায়ের করা মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক প্রতিহিংসাবশত জুলাই হত্যার সঙ্গে জড়িত নন এমন মানুষদের নাম যুক্ত করে করা হয়েছে মামলা বাণিজ্য। অধিকাংশ মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপিপন্থী। কিছু লোকের নাম আসছে, পুলিশ ওদেরকে ধরছে না,
বা ধরার জন্য আমরা বলছিও না। যাকে আসামি করা হয়েছে সে নির্দোষ, তার কোনো কিছু এখানে প্রমাণ পাওয়া যায় নাই, তাকে তো ওই মামলা তাকে তো আর তিনি এই আসামি হিসাবে অভিযোগপত্রে পাঠাবে না। জুলাই আগস্টের ঘটনায় 1 বছরে এসে বিচারিক আদালতে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে ধীরগতিতে। এদিকে ছাত্র জনতাকে গুলি করে হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে রেখে মামলা তদন্ত করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন। অভ্যুত্থানের সময়কালে যারা দায়িত্বে থেকে জনগণের পক্ষে অবস্থান দাঁড়িয়ে ফেসিবাদের পক্ষে থেকে মানুষের উপরে গুলি চালাতে হুকুম দিল, যারা সরাসরি গুলি করলো, এরকম আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা, এবং আওয়ামী লীগের যারা কুখ্যাত সন্ত্রাসী নেতা, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো তারা সুযোগ পেয়েছে। এখনও যে ভারতের সঙ্গে এই সমাধানে পৌঁছা গেল না যে শেখ হাসিনাকে দেশের মধ্যে নিয়ে আসা প্রয়োজন, এবং শেখ হাসিনার সাথে আরও যেসব নেতারা ভারতে আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন, বিদেশে আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন, তাদেরকে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ, সে জায়গায় যে এখনও পর্যন্ত সরকারের কোনো অগ্রগতি নেই, এই বিষয়টা আমাদেরকে চূড়ান্তভাবে হতাশ করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছতা নিশ্চিতে বিশেষ টাস্কফোর্স গঠন করে জুলাই আগস্টের মামলা পরিচালনা করার কথা। সবচেয়ে বড় কথা, বড় কালপিটটা বাইরে চলে গেছে, অজ্ঞাতনামা যাদেরকে দিছে এলাকার এই ছোটোখাটো এদেরকে গ্রেপ্তার করে এদের একটা হয়রানি হচ্ছে এবং বাণিজ্য হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো আইনের শাসনের জন্য বন্ধ হওয়া দরকার। আমি মনে করি পলিটিক্যাল পার্টি এইসব ইস্যুতে ঐক্যমত্য পোষণ করে বিচারের ক্ষেত্রে একটি সবাই ঐক্য হয়ে একটা টাইম ফ্রেম বেঁধে দিবে এবং কে কোথায় কিভাবে সহযোগিতা করবে, সাক্ষী, উইটনেস বা এভিডেন্স এগুলো সরবরাহের জন্য একটা টাস্কফোর্স গঠন করার মধ্য দিয়ে, স্পেশাল একটা আয়োজনের মধ্য দিয়ে এগুলো অ্যাড্রেস করবে বলে আমি মনে করি। সব মিলিয়ে বাস্তবতা এটাই, জুলাই আগস্টের ঘটনায় এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। মামলাগুলোতে কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও সঠিক হিসেব নেই। এমন পরিস্থিতিতে বিচার নিশ্চিতে সরকারকে আরও মনোযোগী হওয়ার তাগিদ জানান শহীদ পরিবারগুলো। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সিলেটের গোপালগঞ্জের বাতাসে আজও ভেসে বেড়ায় মায়েদের হাহাকার। তাদের কাছে জুলাই আন্দোলন মানেই গুলির আগুনে ঝরে পড়া তাজা প্রাণের নাম। 1 বছর পেরোলেও বিচার শুরু না হয় স্বজনদের হতাশা। গুলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন সেলিম মিয়া। 2024 সালের 4 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যখন দেশ জুড়ে চলছিল সর্বাত্মক অসহযোগ আন্দোলন, তখন সিলেটের গোলাপগঞ্জ হয়ে ওঠে রক্তাক্ত এক জনপদ। সকাল থেকেই গোলাপগঞ্জে শুরু হয় বিক্ষোভ। ছাত্র জনতা মিছিল নিয়ে রাস্তায় নামলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ ও বিজিবি। একসময় সেই প্রতিরোধ রূপ নেয় সংঘর্ষে। এই দিন পুলিশ ও বিজিবির রাবার বুলেটে প্রাণ হারান 24 বছর বয়সী রাজমিস্ত্রি সানি আহমেদ। জুলাই আন্দোলনে নিহত ছেলের স্মৃতি আগলে রেখে দিন পার করছেন মা রুবিয়া বেগম। ছেলের কথা স্মরণ করে নিত্যদিন চোখের জলে ভাসান বুক। এখন যে আমার ছেলে নাই, আমরা দুনিয়ায় অন্ধকার, বোঝা যায় শূন্য, আমরা কিতা নিয়ে বাঁচতাম। জুলাই আন্দোলনে নিহত হন গোলাপগঞ্জ পৌরসভার বাসিন্দা সিএনজি চালক গৌসুদ্দিন, দক্ষিণ রায়গড়ের জয়া আহমদ, দত্তরাইলের 22 বছর বয়সী মিনহাজ আহমদ, লক্ষণাবন্দের ব্যবসায়ী নাজমুল ইসলাম ও বারকুটের তাজউদ্দিন। স্বজন হারিয়ে বিধ্বস্ত প্রতিটি পরিবার। আমার শেষ উত্তর দিতে, শেষ রাত দিতে, যদি মরে হতে কিছু হইতো না, আমার দেশের লাগিয়ে জান দিত, এবারে গেছে। তখন বিকাল আসরের বাদে খবর পাইছি। আমার ক্ষতিগ্রস্তর তো কোনো একটা তুলনামূলক হইতে পারে না। আমার বাচ্চা নিয়ে 2 জন আমি খুব অসহায় আছি। আমার হাজব্যান্ডর বড় স্বপ্ন আছে বড় মেয়েরে পড়াইয়া তাই নার্স বানাইতা, কিন্তু তার স্বপ্ন পূরণ হইল না। চোখের সামনে গুলিতে ঝরে যাওয়া সন্তানের প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হলো, সেখানে 1 বছরেও বিচার না পাওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। সরকারের কাছে স্বজনদের একটাই দাবি, দ্রুত বিচার হোক জুলাই হত্যাকাণ্ডের। আমার বাচ্চা তো গেছে কি পাইতাম না, আল্লাহ নিশুন কি। সরকারের কাছে আবেদন করিয়া রাখি, আমার বিচারটা হইল না, আমার আত্মায় শান্তি পাইব, কিছুটা শান্তি পাইব যে আমার বিচারটা হইছে। নজরবিহীন একটা ঘটনা, এটার বিচার তো অবশ্যই হইতো। এটা তো
খালি আমার নাই তো, বাংলাদেশে কত হাজার হাজার মানুষের কষ্ট। এই যে এইভাবে যে গুলি করা হয়েছে, এরা যদি বিচার না হয় তাহলে একটা দেশ কিভাবে চলবো? শুধু সিলেটের গোলাপগঞ্জ নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদ হওয়ার এই ইতিহাস পুরো দেশ জুড়েই। বৈষম্যহীন বাংলাদেশ করতে যারা শহীদ হলেন তাদের রক্ত যেন অনাদরে না শুকায়, তাদের স্বপ্ন যেন বৃথা না যায়, সেই ন্যায় বিচারের অপেক্ষায় গোলাপগঞ্জের নিহত পরিবারের সদস্যরা। গুলজার আহমেদ, এখন সিলেট। প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তার এই সফর থেকে প্রত্যাশাও অনেক। ডক্টর ইউনূসের এবারের সফরের আলোচনার অন্যতম এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও আসিয়ানের সদস্য প্রাপ্তিতে মালয়েশিয়ার সমর্থন আদায়। এছাড়া ৬টি সমঝোতা সইয়ের কথাও রয়েছে তার। শাহরিয়ার তারিকের প্রতিবেদন। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় ৩ দিনের সফরে আসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমিক নিয়োগে সংস্কার ও স্বচ্ছতা এবং বৈধকরণ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে। বাংলাদেশ যখন আসিয়ানের পূর্ণ সদস্যপদ পেতে জোর চেষ্টা চালাচ্ছে, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফর কূটনৈতিক দিক দিয়েও বেশ গুরুত্ব বহন করছে। 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের এই সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে বসবাসরত প্রায় 15 লাখ প্রবাসী। অবৈধদের বৈধতা পাওয়ার সুযোগ তৈরি করার দাবি তাদের। এছাড়াও পাসপোর্ট নবায়নে জটিলতা দূর করার পাশাপাশি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। অবৈধ প্রবাসীদের বৈধকরণ করতে হবে যত দ্রুত সম্ভব। পাসপোর্ট রিনিউ করার বিষয়ে এই প্রসেসটা খুবই জটিল, সো পাসপোর্ট যাতে খুবই দ্রুত এবং সহজ মাধ্যমে রিনিউ করা যায় এই বিষয়ে আমরা হেল্প চাইব। ডিজিটাল পদ্ধতিতে এখন বাংলাদেশ বিশ্ব অনেক আগায় গেছে, তো ওয়ান স্টপ পদ্ধতির মাধ্যমে যদি এক ছাদের নিচে সব কিছু করা যেত, আমার বাংলাদেশি ভাই বোনরা বা আমাদের মতন প্রবাসীরা এত হয়রানির শিকার হতো না। এদিকে দেশটিতে বসবাসরত ব্যবসায়ী বাংলাদেশিরা বলছেন, এটি কেবল 2 রাষ্ট্রপ্রধানের বৈঠক হতে চলছে না, 2 বন্ধুরও বৈঠক হবে। তাই অনেক কিছু অর্জনের সুযোগ আছে বাংলাদেশের। কর্মীদের স্বার্থ রক্ষায় আউটসোর্সিং পদ্ধতি পুনরায় চালু করা এবং কর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতার বিষয়ে আলোচনার পরামর্শ তাদের। এছাড়াও দেশের বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ ও মর্যাদা বাড়াতে আসিয়ানভুক্ত হওয়ার জোর আহ্বান তাদের। বাংলাদেশ অনেক দিন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আসিয়ানের সদস্য হওয়ার জন্য। আমরা মনে করি এই সফরের মাধ্যমে আমরা মালয়েশিয়ার সেই ভোট বা আসিয়ানের সদস্য হওয়ার যে দিকটা, সেটা মনে হয় আমরা আনোয়ার ইব্রাহিম থেকে পাবো বলে আশা করছি এই সফরের মাধ্যমে। অনেক কাজ জানে বুঝে তাদের অনেক বেতন, একজন লোক চলে গেলে মনে করি বাংলাদেশ থেকে কম হলেও প্রতি মাসে 3000 রিঙ্গিত মাইনাস হয়ে যাবে। সুতরাং এদেরকে যাতে করে বৈধ করা যায় এই ব্যাপারে আমরা আশা করছি যে একটা ভালো ফল পাওয়া যাবে। অনেক লোক অবৈধ আছে, তাদেরকে প্রথমে বৈধতার জন্য একটা আমরা আশা করবো যে বৈধতা দেওয়ার জন্য একটা আলোচনা যাতে করে এই গভর্নমেন্টের সাথে, যাতে আমাদের বাংলাদেশের অনেক ছেলেপেলে বৈধ। দ্বিপক্ষীয় বৈঠকে অর্থ পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের পাশাপাশি মালয়েশিয়ার সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের সাথেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ এ সফর প্রবাসী ও দেশের জন্য কতটা সুফল আনবে সেদিকেই দৃষ্টি সবার। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। বরগুনায় সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশ মাছের দাম। এছাড়া সপ্তাহ ব্যবধানে অন্যান্য মাছের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজারে কোন মাছের দাম আজ কত এবং ইলিশের সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে কিনা? ইলিশের সরবরাহ খুবই কম। আমরা জানি যে কয়েকদিন আগে যে বৈরী আবহাওয়া ছিল, তার ফলে জেলেরা সমুদ্র থেকে ফিরে এসেছেন। তারা আপাতত প্রস্তুতি নিয়ে অনেকে চলে গিয়েছেন, তবে ফিরে আসেননি মাছ নিয়ে ফিরে আসতে যেহেতু 5 থেকে 7 দিন, কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে যায়। এই কারণেই কিন্তু তাদের এই বাজার সমূহে মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে, ফলে দামও বাড়তি রয়েছে। আজকে পাইকারি বাজার ইলিশের প্রতি কেজি বিক্রি হয়েছে 1300 থেকে 1400 টাকা। বড় আকৃতির যে ইলিশগুলো, মাঝারি আকৃতির ইলিশ বিক্রি হয়েছে সেখানে 1900 থেকে 2000 টাকা এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হয়েছে 1000 থেকে
1200 টাকা পর্যন্ত। তো এই খুচরা বাজারে রয়েছে আমি এখন, এই বাজারে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে, বড় আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2600 টাকা, মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 1400 থেকে 1500 টাকা। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যেমনটি আপনি বললেন যে 10 থেকে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 550 টাকা দরে, নদীর পাঙাশ বিক্রি করা হচ্ছে 850 টাকা কেজি দরে এবং আমরা দেখেছি যে এই বাজারে বেলে মাছ বিক্রি করা হচ্ছে 750 টাকা কেজি দরে। কিছুটা সরবরাহ রয়েছে বোয়াল মাছের, বোয়াল মাছ বিক্রি করা হচ্ছে 550 টাকা, কোরাল মাছ বিক্রি করা হচ্ছে 1000 টাকা কেজি দরে এবং সামুদ্রিক অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে 550 থেকে 600 টাকা। চিংড়ি মাছ, নদীর যে ছোট চিংড়ি বিক্রি করা হচ্ছে 550 টাকা, গলদা চিংড়ি বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1400 টাকা এবং রুই এবং কাতল মাছের দামেও কিন্তু কিছুটা বাড়তি রয়েছে। যেমন গত সপ্তাহে রুই কাতল 350 টাকা কেজি দরে বিক্রি করা হলেও আমরা দেখেছি যে আজকে বাজারে বিক্রি করা হচ্ছে 400 থেকে 420 টাকা। এর পাশাপাশি যদি আপনাকে জানাই যে এখানে কই মাছ, শিং মাছ এগুলো বিক্রি করা হচ্ছে 500 থেকে 550 টাকা দরে। আমরা আজকে এই বাজারে এসে দেখেছি যে চাষের মাছের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে, যদিও তেলাপিয়া মাছের দাম কিছুটা বেড়েছে। তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 300 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে চাষের পাঙাশ মাছ। পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 160 থেকে 180 এবং কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত। তো এখানকার যারা ব্যবসায়ী জেলে তারা জানিয়েছেন যে যখন সমুদ্রগামী জেলেরা সাগর থেকে ফিরে আসবেন মাছ নিয়ে, তখন কিন্তু মাছের সরবরাহ তুলনামূলক কিছুটা বাড়বে এবং দামও তখন কিছুটা কমবে। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাত্রি বরগুনার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ। পানি বাড়ায় রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকাল 3টায় গেটগুলো 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে। বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়। রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। আরও জানান, পরিস্থিতি বিবেচনায় গেট খোলার সংখ্যা বাড়ানো হতে পারে। এর আগে গত বছর পানির উচ্চতা বাড়ায় একইভাবে জলকপাট খুলে দেওয়া হয়। পিডিবি জানায়, গতকাল সন্ধ্যা 6টায় পানির উচ্চতা 107 ফুটে পৌঁছেছে। পানির উচ্চতা বাড়ায় তারা এই সিদ্ধান্ত নেয় বলে জানায় কর্তৃপক্ষ। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে বাস স্টেশন থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, এর আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম আগের সংবাদে, তখন বলছিলেন যাত্রীদের ভোগান্তির কথা। এখন আসলে সেখানকার পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি শুরুতে যদি বলি, যেহেতু আগে সকাল 7টা ছিল, এখন সেটা বেড়ে কিন্তু 8 থেকে 8:30 হয়েছে। এতে কিন্তু আসলে আমরা যে বাস স্টেশন যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যাত্রীদের ভিড় লক্ষ্য করার মতো। বিশেষ করে যদি বলি যে এই অঞ্চলে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষরা কিন্তু আসলে মূলত এই বাস স্টেশন এলাকায় কিন্তু আসছেন সিলেট কিংবা ঢাকা কিংবা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য। তবে তারা কিন্তু আসলে জানতেন না আজকে এই যে শ্রমিক মালিক পরিবহন শ্রমিকরা আসলে এই বাস বন্ধ রেখে তারা কর্মবিরতি পালন করছেন, যার ফলেই কিন্তু আসলে তারা এই বাস স্টেশন এসে কিন্তু এই বৃষ্টির মধ্যে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে যদি বলি, আমরা সকাল থেকে কিন্তু পৌর শহরে 2টি বাস স্টেশন এলাকায় কিন্তু আমরা ঘুরে দেখেছি যে কয়েকটি বাস আসলে এই শহর অর্থাৎ সিলেট সুনামগঞ্জ শহর দিয়ে আসলে চলাচল করে। সবগুলো বাসই কিন্তু আসলে গতকাল রাত থেকে বন্ধ রয়েছে। যেহেতু পৌর শহরের মানুষরা আসলে সেটি জানলেও কিন্তু অন্যান্য উপজেলার মানুষরা কিন্তু সেটি জানতেন না, যার ফলে আসলে ভোগান্তিটা আসলে সময় যত যাবে তত কিন্তু আসলে বাড়বে। সেই সাথে যদি বলি, এই যে কর্মবিরতিটা তারা মূলত পালন করছেন, গতকাল কিন্তু সকালে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু সুনামগঞ্জ পৌর শহরে নতুন বাস স্টেশন এলাকা থেকে কিন্তু তিনি শান্তিগঞ্জে যে তাদের যে অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু আসলে গিয়েছেন। তারপরে কিন্তু আসলে মূলত 15 টাকা আসলে বাংতি নিয়ে কিন্তু আসলে মূলত বাসের যে হেল্পার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আসলে কথা কাটাকাটি এক পর্যায়ে কিন্তু আসলে ওই যে বাসের যে হেল্পার রয়েছে তাকে কিন্তু আসলে মারধরের অভিযোগ এনেই কিন্তু আসলে গতকাল বিকাল থেকেই কিন্তু আসলে এই সুনামগঞ্জে আসলে প্রথমে যে পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অবরোধ করেছিলেন। তারপর কিন্তু প্রশাসনের আশ্বাসে সেটি তারা আসলে তুলে নিলেও কিন্তু রাত্রি 8টা থেকে তারা আবারও নতুন করে এই জেলা থেকে কোনো বাস চলাচল করবে না কিন্তু তারা সেটি জানিয়ে কিন্তু আসলে কর্মবিরতি পালন করছেন। তবে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানকার যে শ্রমিকরা রয়েছেন পরিবহন শ্রমিকরা তারা কিন্তু ছোট যে সিএনজি গুলো রয়েছে সেটি কিন্তু আসলে চলাচল করতে দিচ্ছেন না, তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে আসলে পিকেটিং করছেন। তো এখানকার সাধারণ যাত্রীরা যেটি বলছেন আসলে যেভাবে এই যে ভোগান্তিটা আসলে এই ভোগান্তিটা থেকে তারা দ্রুত আসলে মুক্তি চান। রাত্রি সুনামগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন লিপসান আহমেদ।
নিজেদের অপরাধ ঢাকতে সীমান্ত হত্যার কৌশলে পরিবর্তন করেছে বিএসএফ। এতদিন গুলি করে হত্যা করলেও সম্প্রতি পাশবিক নির্যাতনে মেরে ফেলছেন তারা। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে 2 বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মায় ফেলে দিয়েছে প্রতিবেশী দেশটির সীমান্ত বাহিনী। স্থানীয়দের দাবি, অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বিএসএফ এর হাতে বাংলাদেশিদের তুলে দিচ্ছেন ভারতীয় নাগরিকরা। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 11 মাসের শাসনামলে অন্তত 34 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সম্প্রতি নিজেদের অপরাধ ঢাকতে সীমান্তের হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন করেছেন তারা। এখন গুলি করে নয়, বরং বৈদ্যুতিক শক কিংবা অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ। সবশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে মাছ ধরতে গেলে 2 বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার ঘটনার পর ফের শুরু হয় আলোচনা। নদীতে গেছিল মাছ মারতে, সে ছেলেকে ভারতের পিচবোর্ড বিএসএফ এসে সে ছেলেকে উঠিয়ে নিয়ে সে ছেলেকে হত্যা করেছে। নির্যাতন করে শরীরে অ্যাসিড ঢেলে কুপিয়ে মেরে ফেল দিয়েছে। পরে আমরা খবর পেলাম এটা এই বাম ডাইন সাইডে এটাকে কেটে দিয়েছে, জিভে বার হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভারতীয় নাগরিকদের সঙ্গে আতাত করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একটি গরু চোরা কারবারি চক্র। তারা এলাকার গরিব অসহায় ব্যক্তিদের টার্গেট করে 20 থেকে 30 হাজার টাকার প্রলোভন দেখিয়ে ভারতে গরু আনতে পাঠায়। এছাড়া অল্প দামে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে বাংলাদেশিদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চোরাকারবারি ও ভারতীয় নাগরিকরা। বাংলাদেশের অভ্যন্তরে থেকে ভারতের বিএসএফ কিন্তু তাদেরকে ধরে নিয়ে যায় এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করে। আমাদের লোক ভারতের মধ্যে যদি যায়, তারা অনেক রকম নির্যাতন করে মারে। তারা বিভিন্নভাবে কুপিয়ে লাশ গুম করে নিচ্ছে, আবার বিভিন্নভাবে অ্যাসিড বিভিন্ন জাতীয় পদার্থ হিসাবে তাদেরকে খাইয়ে মিশিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। তারা আমাদেরকে খুব হিংস্র চোখে দেখছে, তারা আমাদেরকে মূল্যায়নই করছে না। আইনগত ব্যবস্থা ছিল তারা ধরে নিয়ে যেত, তারা কাস্টমকে দিত অথবা থানাকে দিত, থানা কোর্টে দিত, কোর্ট তখন আপনার জেলে দিত। নৌ পুলিশের রাজশাহীর গোদাগাড়ি জোনের পরিদর্শক তহিদুর রহমানের কাছ থেকেও মিলেছে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা। একটা হলো সবুর নাম, যেটা রাজশাহীতে লাশ পাওয়া গেছে, এটা হলো গায়ে তার ধারালো অস্ত্রের জখম আছে। কালকে একটা আছে সেলিম রেজা, একটা আছে শরীফুল। এই শরীফুলের গায়ে পোস্টা জাতীয় এরকম ঝলসানো পোস্টা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, অস্ত্রের ধারালো অস্ত্রের আঘাতের জখম। গেল 12 দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 4 জনকে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের বিচার চান স্থানীয়রা। এখন চাঁপাইনবাবগঞ্জ। মৌলভীবাজারের 92টি চা বাগান সহ দেশের 168টি চা বাগানে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে আগে দেয়া হতো খাদ্য সহায়তা। এর বদলে গত বছর থেকে দেয়া হচ্ছে নগদ টাকা, কিন্তু তাতে ঘটছে ব্যাপক অনিয়ম। এক পরিবারে যেখানে একজনের নাম থাকার কথা রয়েছে, সেখানে রয়েছে একাধিক লোকের নাম, কিন্তু প্রকৃত অসহায় চা শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লক্ষ্মী নুনিয়া চা বাগানের বাংলা টিলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে টানাপোড়ানের সংসারে ঠিকমতো পাচ্ছেন না খাদ্য সহায়তার টাকা। লিস্টে নাম ছিল, বাকি তো আমি টাকা পাই না। অন্য সিস্টেমে টাকাটা গেছে, অন্য নম্বরে গেছে, আমার নম্বর বাদ। শুধু লক্ষ্মী নুনিয়া নয়, এমন অভিযোগ আরও অনেক চা শ্রমিকদের। এমনকি গত বছরে টাকাও পাননি অনেকেই। এমন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে সমাজ সেবা কর্মকর্তাদের বিরুদ্ধেও, যেখানে প্রতি ঘরে পর্যায়ক্রমে একজনের নাম দেওয়ার কথা থাকলেও ঘুরে ফিরে একই ব্যক্তি বা সামর্থ্যবানরা পাচ্ছেন অনুদানের টাকা। অনেক চা শ্রমিক আছেন যাদের তালিকায় নাম রয়েছে অথচ টাকা পাননি। আবার অনেকে টাকা দিয়েও সেটা আবার ফেরত নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে শমশেরনগর চা বাগানের বড় লাইন ভুসিটিলার রামাকান্ত যাদবের টাকা চলে যায় বাগান সেক্রেটারি শ্রীকান্ত গোপাল কানুর ছেলের বিকাশ নাম্বারে। একই অবস্থা দীপালি ভরেরও। 1 বছরেও টাকা পাননি। পরের বছর বিষয়টি জানাজানি হলে টাকাটা ফেরত দেয়া হয়। 1 বছর 6 মাস বাদে টাকা আছে, এটা কি আমরা পাওয়ার উপযুক্ত নাই? লিস্টে আমাদের নাম আছে,
পয়সা কিন্তু পাইছে। টাকাগুলো আমাদের বাগানের প্রেসিডেন্ট অজিত কৈরির অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকতে আছে। বিকাশ নাম্বারগুলো তার ওই একান্ত নিজের প্রিয়জনের মানুষের নাম্বারগুলো। বিকাশ নাম্বার সব দিছিলাম, আমি তো জানি যে আমার টাকাই আছে, এটা তারা ভাঞ্চাল করিয়া নিছে, যেটা আমি আর কিছু করার মতন নাই। হিসাবে আমাদের আলীনগর, শমশেরনগর এগুলা বাগান থেকে অনেক অভিযোগ আসছে। আমি ওদের সাথে কথাবার্তা বলছি যে এটা সঠিক তদন্ত করে যারা অন্যায়কারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। লুহাউনি চা বাগানের পঞ্চায়েত সভাপতি ও শমশেরনগর চা বাগানের পঞ্চায়েতের সাধারণ সম্পাদক তাদের দোষ স্বীকার করে বলেন, অনেককেই দিতে হয়েছে সুবিধা, তাতেই এমন অবস্থার তৈরি হয়েছে। যে আমার নামে যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা বাস্তবন মানে এটা ভুয়া, এই অভিযোগটা মিথ্যা। কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুরো তালিকাই করেছে বাগান পঞ্চায়েত, এখানে তাদের অনিয়ম নেই। এখন বিষয়টা হচ্ছে যে বিকাশ নাম্বারটা তো ওই ব্যক্তির, এখানে সমাজসেবার কোনো স্টাফের বা অফিসারের কোনো সম্পৃক্ততা নাই। ইভেন এই কমিটির যে সভাপতি মানে কারোরই কোনো সম্পৃক্ততা নাই। বিকাশে টাকা চলে যায়, কার বিকাশে কে কয় টাকা গেল, কে টাকা তুললো, এটা তো তার ব্যক্তিগত অ্যাকাউন্ট, দায়টা তারই। আমরা ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ পেয়েছি যে বিকাশ নাম্বারের ভুল একই পরিবারের কয়েকজন সদস্য পেয়েছে, যা আসলে পেতে পারে না এবং সঠিক বিকাশ নাম্বারের মাধ্যমে দেওয়ার কথা। আমি এই বিষয়ে সমাজসেবা অফিসারকে পূর্বে থেকে বারবার এটাকে সতর্ক করেছি, যাতে এই ধরনের কোনো অভিযোগ, পূর্বেও এমন ঘটনা ঘটেছিল আমি শুনেছিলাম, যাতে এমন না হয় আমাদের এই অর্থ বছরে। জেলা প্রশাসক জানান, এই বিষয়ে যথাযথ অনিয়মের প্রমাণ পেয়ে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিদেরও শাস্তির আওতায় আনা হবে। একটা বাগানের স্থায়ী শ্রমিকের যে তালিকা আছে, তারা সেখান থেকে যে তাদের যে সাপ্তাহিক যে মজুরি দেয়, আমরা সেই তালিকাটাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। যদি কোনো অনিয়ম যদি পরিলক্ষিত হয়, অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর সমাজসেবা অধিদপ্তর থেকে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে 6,000 টাকা করে 35,704 জনের মধ্যে অনুদান দেওয়া হবে। এর মধ্যে 35,683 জনের মধ্যে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। এখন মৌলভীবাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশ সফল হলেও ব্যর্থ হয়েছে কানাডা। 35% মার্কিন শুল্কের বিশাল চাপ পড়েছে দেশটির কাঁধে। এতে অর্থনৈতিক সংকট আরও প্রকট হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। নেতিবাচক প্রভাব পড়েছে চাকরির বাজারেও। সংকটে হিমশিম অবস্থা প্রবাসী বাংলাদেশের সহ অন্যান্য অভিবাসীদের। মন্দা মোকাবেলায় ওয়াশিংটনের সঙ্গে আবারও আলোচনা চালিয়েছে প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। অনেকদিন ধরেই মন্দার কবলে কানাডার অর্থনীতি, যা নিয়ে চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়তেও বাধ্য হন জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের কারণে নতুন সরকার ক্ষমতায় এসেও ব্যাপক চাপের মুখোমুখি। বাণিজ্য ইস্যুতে মার্ক কার্নি সরকার দফায় দফায় বৈঠক করেও অগ্রগতি না হওয়ায় 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে 35% শুল্ক। হোয়াইট হাউসের আচরণে হতাশ কানাডা সরকার। আলোচনা আবারও চালিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চলছে, কারণ অভ্যন্তরীণ অর্থনীতি আর চাকরির বাজার একেবারেই নাজুক। Building sustainably, building together, building positively, and that's what we're going to do. And yes, we'll come to something with the Americans, something constructive with the Americans. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ করে বলেছেন, ঠিক মতো দেশ চালাতে পারছে না কানাডা সরকার। কানাডার যেসব পণ্য USMCA বাণিজ্য চুক্তির আওতায় পড়ে না, শুধু সেসব পণ্যের উপর 35% শুল্ক দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী জ্বালানি পণ্যের 100% এবং অন্যান্য পণ্যের 95% এই চুক্তির আওতায় আছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যে একদিকে শুল্কমুক্ত পণ্য, যে 90% প্রোডাক্টই শুল্কমুক্তভাবে যাচ্ছে, আবার টার্গেটেড যে প্রোডাক্টগুলোর উপর হাই ট্যারিফ আছে, মোটামুটি গড় করলে কানাডিয়ান প্রোডাক্টগুলোর উপর যে শুল্ক থাকে সেটি খুব বেশি যে কানাডার ইকোনমিকে একেবারে নাড়াচাড়া দিয়ে ফেলবে সেটি নয়। তবে কানাডার ব্যবসায়ীরা উদ্বিগ্ন ছিলেন আসলে অনিশ্চয়তা নিয়ে, যে কি হবে, কি হচ্ছে, কি হচ্ছে না, কোনো কিছু একটি সুনির্দিষ্ট যে সিদ্ধান্তে পৌঁছা যাচ্ছে না, সেটি বরং গত কয়েক মাসে কানাডার ইকোনমিকে বেশ ইম্প্যাক্ট করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি আশঙ্কা করে বলেছেন, কানাডার অর্থনীতির কিছু খাত যেমন কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি এই শুল্কের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এসব খাতের পণ্য রফতানির জন্য নতুন বাজার খুঁজতে কাজ করছে অটোয়া। শুল্ক বৃদ্ধির বিষয়ে ট্রাম্পের দেয়া যুক্তিরও সমালোচনা করেছেন কার্নি। এই যেমন মাদক আমদানি নিয়ে ট্রাম্পের উদ্বেগ প্রকাশের জবাবে কার্নি জানান, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ফ্যান্টানিল ঢোকে
তার মাত্র 1% যায় কানাডা থেকে। এমনকি এর পরিমাণ কমাতে কঠোর ব্যবস্থাও নিয়েছে অটোয়া। অবৈধ অভিবাসীও যাতে না ঢুকতে পারে সেজন্য কড়াকড়ি করা হয়েছে সীমান্তে। দুই সরকার প্রধানের মধ্যে টেলিফোনে কিংবা কোনো প্রকারের কোনো ধরনের যোগাযোগের স্ক্যাজুয়াল করা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটুকু ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে এই আলোচনা আরও চলতে থাকবে। অনেক প্রদেশের প্রিমিয়ার বাণিজ্য আলোচনায় নমনীয় না হয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক দেওয়ার আহ্বান জানিয়েছেন। কানাডা থেকে বিদ্যুৎ, তেলসহ যেসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় তার ওপর কঠোর হলে ওয়াশিংটনের সুর নরম হবে বলে মনে করেন তারা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। শেষ করছি এখন বাজার, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র থাকছে আওয়ামী গুম, খুন, গণহত্যা, দুর্নীতিরও উল্লেখ। এখনো পলাতক গণহত্যার নির্দেশদাতারা, নিরপরাধীকে যুক্ত করে মামলা বাণিজ্যের অভিযোগ, হত্যায় জড়িত পুলিশ দিয়ে তদন্ত না করার আহ্বান। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে খুলতে পারে নতুন শ্রম বাজার, আসিয়ানের সদস্য প্রাপ্তিতে সমর্থন আদায় সহ 6টি সমঝোতার আশা। চা শ্রমিকের আর্থিক সহায়তায় অনিয়মের অভিযোগ পঞ্চায়েত সভাপতি সম্পাদকের বিরুদ্ধে, খাদ্যের পরিবর্তে নগদ অর্থ পাচ্ছেন না প্রকৃত অসহায়রা। এবং সীমান্ত হত্যায় বিএসএফের কৌশল পরিবর্তন, গুলির পরিবর্তে পাশবিক নির্যাতনে হত্যার অভিযোগ, অধরা চোরাকারবারীরা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।